আমাদের যে বিদ্যুতের ব্যাপারটার মধ্যে আমাদের অনেক রকম জটিলতা রয়ে গেছে। ভর্তুকি যদি কমাতে হয় তাহলে তো আমাকে শুরুটা করতে হবে ভর্তুকি আমাকে কেন দিতে হচ্ছে সেই জায়গাটি থেকে। যদি আমি সেই জায়গাটিতে আসি, আরেকটা প্রশ্নের সাথে চলে আসে, ভর্তুকিটা আসলে কোথায় যাচ্ছে, যৌক্তিকতা কতটুকু, এই প্রশ্নটা সুরাহা কি আজ পর্যন্ত বাংলাদেশের সরকার করতে পেরেছে? ধন্যবাদ। এখন বাংলাদেশ সরকার বলতে কোন সরকার? কারণ এর মধ্যে আমরা এই সমস্যা নিয়ে আমরা প্রায় 5 বছর আছি। তাহলে আমরা বলতে হবে আওয়ামী লীগ সরকার ছিল, ইন্টারিম গভর্নমেন্ট ছিল, আর এখন এই সরকার। হ্যাঁ, তো কে কি করলো এবং কিভাবে আমরা এখানে আসলাম, এটা একটু বিশ্লেষণ করা দরকার। দেখেন, আমাদের এই যেটা বলি আমরা, এই যে এক্সেস পাওয়ার প্ল্যান্ট করে, প্লাস আমরা যে নিজের গ্যাসটা অনুসন্ধান করি নাই, হ্যাঁ, প্লাস আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কন্টিনিউ করলাম, হ্যাঁ, তাহলে আপনি দেখেন সবগুলাই, হ্যাঁ, মানে আমাদের এক্সপেন্স যেটা বলি এটা বাড়িয়ে দিচ্ছে। তো এইটা তো আমরা 5 বছর ধরে কথা বলছি, সরকার বলতে যারা আছে নীতি নির্ধারক, তারা বলছে হ্যাঁ আমরা এগুলো দেখছি, আমরা এগুলো সরাবো, এগুলো করব, কিন্তু করে না একদম স্পষ্টভাবে। হ্যাঁ, আওয়ামী লীগের সময় তৌফিক ইলাই এবং তখনকার মন্ত্রী বলেছিল RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, যে আমরা 22 সালের মধ্যে আমরা এই তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সব সরিয়ে দিব। হ্যাঁ, সব সরিয়ে দেব। হ্যাঁ, একটাও সরানো হয়নি, সবই রয়ে গেছে। প্লাস আশ্চর্য হলেও সত্যি যে ইন্টারিম গভর্নমেন্টও ওগুলাকে ব্যবহার করলো। এখন কেন ব্যবহার করছে? এই গভর্নমেন্টও ব্যবহার করছে, এরাও কিন্তু একটাও সরাচ্ছে কেন? কারণ এখন আমাদের সিস্টেমটাকে যেভাবে করা হয়েছে আছে, এগুলো সরালেই আপনার লোডশেডিং বাড়বে। তা আমি বললাম না, আমি তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করবো না, এগুলা ভেরি এক্সপেন্সিভ, আপনি সরান, ইমিডিয়েটলি দেখবেন লোডশেডিং এখন তো অনেক হচ্ছে, আরও বেড়ে যাবে। আবার এমনিতেই লোডশেডিংয়ে তো জনজীবন বিপর্যস্ত অবস্থাতেই আছে। সরকার জ্বালানির পর্যাপ্ত মজুদ থাকার কথা বারবার বলছে, কিন্তু বাস্তবে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আসলে চাহিদা অনুযায়ী জ্বালানি কেন সরবরাহ করতে পারছে না? এখন যে সরকার যেটা বলছে জ্বালা পর্যাপ্ত আছে, এটা তো কনটেক্সটে বলেছে, এই যে মধ্যপ্রাচ্যের যে গোলমালটা হচ্ছে এবং আমাদের তরল জ্বালানি, হ্যাঁ, ডিজেল এগুলোর কথা বলেছে। তারা কথা কখনোই বলে নাই যে জ্বালানি যথেষ্ট আছে এই বিদ্যুতের জন্য। বিদ্যুতের জ্বালানির সমস্যা দুটো। একটা হচ্ছে যে এই গ্যাস, আমাদের গ্যাস যতখানি লাগবে দেশে, হ্যাঁ, আমরা টাকা থাকলেও, ডলার থাকলেও আপনি আনতে পারছেন না। কেন? আমার ফিল্ড থেকে উঠছে একটা অ্যামাউন্ট, আর আমি ইম্পোর্ট করে আনছি, বাট ইম্পোর্ট আমি এর থেকে বেশি করতে পারছি না, কারণ আমাদের যেটা লাগবে, যেই জিনিসটা FSRU যেটা বলি, ওটা নাই আমাদের। একটা পাইপলাইনে ছিল, ওইটা যেহেতু ওটা সামিট কোম্পানির, তো ওই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার সাথে সাথেই ওটাকে না করে দিয়েছে, কোনো কিছু না দেখি। হ্যাঁ, তা আমরা বলেছিলাম এটা করেন না, এটা আপনাদের দেশেরই ক্ষতি হবে, কিন্তু তারা আর কোনো শুনবে না, এটা ইমিডিয়েটলি বাদ দিচ্ছে। তাহলে দেখেন, আপনার গ্যাস, আমাদের 12,000 মেগাওয়াটের গ্যাস ফায়ার পাওয়ার প্ল্যান্ট আছে। হ্যাঁ, আমরা এখন রিসেন্টলি ব্যবহার করছি মাত্র 4,000 মেগাওয়াট। হ্যাঁ, কারণ আমাদের এখন বেশ অনেকখানি গ্যাস দিতে হচ্ছে শিল্পে। তো আমার পাওয়ার প্ল্যান্ট আছে, আমি ব্যবহার করতে পারছি না কারণ আমার জ্বালানি নাই। হ্যাঁ, তো জ্বালানির নিশ্চয়তা আছে, এটা ডেফিনেটলি জন্য সত্যি না, কি বলে, এই পাওয়ারের জন্য আর কি, গ্রিড পাওয়ারের জন্য। কয়লার ব্যাপারটা একটু অন্যরকম। এই কয়লা কিন্তু খুব এফেক্টেড হয় না এই মধ্যপ্রাচ্যের এটার কারণে, তো কয়লাটা আনতে পারে তারা, বাট ওইখানে অনেক জটিলতা আছে, বাট ওইখানেও ডলার দেওয়ার ব্যাপার আছে। কিন্তু কয়লাটা মোটামুটি আমরা যেটা লক্ষ্য করছি, এই গত এক মাস ধরে ভালো রকম তারা আনছে এবং কয়লার বিদ্যুৎ কেন্দ্রগুলো চলছে, প্লাস আদানি থেকেও আসছে। এবং এই বছর আমরা 17,400 মেগাওয়াট রিচ করেছি জেনারেশন। খারাপ না, ইটস ভেরি গুড এতগুলো সমস্যার মধ্যেও। সো কথা হচ্ছে যে আমাদের যে বিদ্যুতের ব্যাপারটার মধ্যে আমাদের অনেক রকম জটিলতা রয়ে গেছে।